থামো থামো থামো, হয়েছে 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 ভাইরা, বেশ হয়েছে হয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পিছাতে হবে ভাইরা। বোনেরা কেমন আছেন? বোনেরা কেমন আছেন? বাচ্চারা কেমন আছেন? এদিকে ডান দিকে ভাইরা কেমন আছেন সবাই? পিছনে অত্র এলাকার সাবেক প্রিন্সিপাল সাহেব রেণুবর ভাই, ডাক্তার আনোয়ার হোসেন, বঙ্গবীর সাহেবের নেতৃবৃন্দ এবং প্রাক্তন বিএনপির নেতৃবৃন্দ সকলের পেছনে আছেন। সকলকে আসসালামু আলাইকুম। আমার কি কিছু বলতে হবে? সবারই চোখ আছে, সবাই দেখছেন, তাই না? হ্যাঁ আছে। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে ছোট ছোট বাচ্চা বসে আছে, একজন উঠেছে? বোনেরা উঠেছে? তাহলে যারা এরকম করতেছে তাদের বোঝা উচিত এগুলাকে মানুষ ভয় পায় না, এগুলাকে মানুষ দেখে দৌড়তে পালায় না, তাই না? কাজেই মানুষকে অন্যায় অত্যাচার করলে কি হয়? 5ই আগস্ট তার প্রমাণ। যারাই অতীত অন্যায় অত্যাচার করেছে, ব্রিটিশরা করেছে চলে গিয়েছে, পাকিস্তানরা করেছে চলে গিয়েছে। সাম্প্রতিক কালে আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে 5 তারিখে দেখেছি কি হয়েছে। নতুন করে যারা শুরু করেছেন তারাও কিন্তু একই পথে যাচ্ছেন, ভুল করছেন, এটা ঠিক না। আমি বিএনপির ভাইদেরকে বলবো, বিএনপির ভাইরা আপনারা কোনো ব্যক্তির কর্মী না, আপনারা একটি দলের কর্মী। আমি আবারও বলি, বিএনপির কর্মীরা আপনারা বয়সে কম, ভুল করতেই পারেন। আপনার এখানে যারা আছেন তারা আপনার কেউ বোন, তারা কেউ ভাই, এবং দুলালো আপনার অত্র এলাকার সন্তান। আমি মনে করি, আবারও বলি, বিএনপির ভাইরা আপনারা কিন্তু এই এলাকার সন্তান, এই লালমাটির সন্তান। আপনারা কোনো ব্যক্তির জন্য কোনো অন্যায়কে হাতে তুলে নেবেন না, কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না। ইলেকশন হবে, ভোট হবে, ইলেকশনের পূর্বে বুকে বুক মিলাবেন, ইলেকশনের পরেও যেন এই সম্পর্ক থাকে, সেইভাবে কাজ করবেন। আর আমি মনে করি যারা এখানে আছেন, আমি সকলকেই বলি, আপনারা এমন কিছু করবেন না এক ফোঁটা রক্ত যেন মাটিতে না ঝরে, একটা রক্ত তো দূরে থাক, কেউ যেন কারো দিকে চোখটা পর্যন্ত না রাঙায়। এই জন্য আমরা একই এলাকার লোক, আমরা কোথায় যাব? আমরা কেন একজন আরেকজনকে রক্ত চক্ষুর কারণ হয়ে দাঁড়াবো? দুলাল একটি কথা বলেছে, কত টাকার বিনিময়ে দুলাল এসেছে। আপনাদের অনেক নেতৃবৃন্দ কি করে আপনারা ভালো করেই জানেন, দুলালের মতো সৎ ছেলে যে একটি কানা পয়সাও নাই নাই, উপরে আল্লাহ সাক্ষী। ঠিক আছে, আমি আবারও বলি, উপরে আল্লাহ সাক্ষী, দুলাল একটি টাকাও নেয় নাই, একটা কানা পয়সাও নেয় নাই। কাজেই দুলালের ব্যক্তিগত চরিত্র হনন করবেন না। আপনারা জানেন যে আপনারা 35 বছর যাবৎ এই বিএনপি কি কষ্ট করতেছেন। একটি সঠিক নেতৃত্ব নাই বলে আপনারা সংসদ সদস্য পাচ্ছেন না। আমার জানা মতে আপনাদের শেষ সংসদ সদস্য ছিলেন আমাদের করটিয়ার জমিদার, তাই না, হুমায়ুন খান পন্নী। তারপরে কামরুজ ভাই এসেছে, আপনারা কিন্তু তাকে সফলতা এনে দিতে পারেন নাই। কাজে আমি মনে করি নেতৃত্ব ব্যর্থতা আপনাদের দোষ না, আপনারা এই জন্য দায়ী না। কারণ নেতৃত্ব ঠিক করে দেয় সেন্ট্রাল থেকে, সেই ভুল ভ্রান্তির খেসারত আপনারা ভাই দিচ্ছেন। আমি এইটাই বলতে চাই, আর কিছু বলতে চাই না। আর বলতে চাই, আপনারা দেখেছেন আমি এই এলাকায় এই পর্যন্ত আসতেই পারি নাই, তাই না? বিভিন্ন কারণে বাধা বিঘ্ন সৃষ্টি করেছেন। আমি এই লালমাটির সন্তান, আমার মা বাসায় সখীপুরের, একটু পিছাতে হবে। আমার মার জন্মস্থান বেতোয়া, আমার জন্মস্থানও বেতোয়া। আমার মা আমাকে এবার ইলেকশনের পূর্বে দোয়া করে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি মনে করি আমার মার সম্মানার্থে যেই কাজটা আমার মা সকলের দিকে তাকে আমাকে এবার নির্বাচন করার অনুমতি দিয়েছেন, আপনারা আমার মার সম্মানটা, লালমাটির মেয়ে সন্তানটা সখীপুর বাসালের মা বোনেরা রাখবেন, এটা আমি মনে করি এবং বিশ্বাস করি। আর আমি দেখেছি নির্বাচনে আসার পর দিন থেকে আমার নামে মিথ্যা মামলা থেকে শুরু করে মিথ্যা হয়রানি শুরু হয়েছে। যখনই আমি জিজ্ঞেস করেছি বাদীকে, তুমি কেন আমার নামে মিথ্যা মামলাটা করলা, আমাকে স্পষ্ট ভাবে বলেছে, প্রথমে বললো বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা, পরে যে দেখি শ্রমিক দলের একজন শ্রমিক ভাই মামলাটা করেছে, তার বাড়ি গোড়ায়। তাকে জিজ্ঞাসা করার পরে সে বলল, আপনার সখীপুরের ধানের শীষের নমিনি অ্যাডভোকেট আজম সাহেবকে জিজ্ঞেস করবেন কেন মামলাটা হয়েছে। এই যে আমরা
সখীপুর এবং বাসাইলের মানুষ, মির্জাপুরের মানুষ দ্বারা অপমানিত হলাম। বাসাইল সখীপুরের মানুষ এই অপমান যদি মেনে নিতে পারে, আমি সালাউদ্দিন আলমগীরও এই অপমান মেনে নিতে পারবো। আপনাকে এই অপমান মেনে নিতে চাচ্ছেন? বাইরের মানুষ আপনাদের সন্তানকে অপমান করবে, এটা আপনারা মেনে নেবেন? আপনারা যদি মেনে নেন, আমিও মেনে নিব, কোনো সমস্যা নেই। যখন থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছি, তখন থেকে দুর্নীতিবাজ কয়েকটি লোক এই ইলেকশনটাকে নস্যাৎ করার জন্য একদম উঠে পড়ে লেগে আছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বললে কেন একজন ব্যক্তির লাগবে? আমরা কি দুর্নীতিবাজ চাই এই সমাজে? চাই না। দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। ভবিষ্যতে একটা ন্যায়নিষ্ঠ লোকাল একজন এমপির কথা বললেই তখন ওনাদের আর ভালো লাগে না। আমি ওনাদের বিরুদ্ধে বলতে চাই না। আমি চাচ্ছিলাম এখানে আসি, মা বোনদের কথা বলি, কর্মসংস্থানের কথা বলি, যুবকের কর্মসংস্থানের চেষ্টা করি, যুবক ভাইয়ের কর্মসংস্থানের চেষ্টা করি, উন্নত শিক্ষা ব্যবস্থা করার চেষ্টা করি। ট্রেনিং সেন্টারের মাধ্যমে যে সকল ভাইয়েরা বিদেশে যায় তাদেরকে নিম্ন টাকার মাধ্যমে, কম টাকার মাধ্যমে বিদেশে পাঠানোর ব্যবস্থা করি। তাদেরকে যেন প্রশিক্ষণের মাধ্যমে একটি ভালো টাকা ইনকাম করতে পারে সেই ব্যবস্থা করি। কারণ আমার ভাইয়েরা যে বিদেশে যায়, পৃথিবীর মাটিতে বাংলাদেশের শ্রমিকের মজুরি সর্বনিম্ন, অথচ এই ভাইয়েরা মা বাবার কাছ থেকে টাকা লোন করে অথবা প্রতিবেশীদের কাছ থেকে উচ্চ সুদে টাকা নেয়, বাবার জমি বিক্রি করে অথবা গরু বিক্রি করে যায়। দিনের শেষে কিন্তু তাদের টাকাটা তুলতে পারে না। সামান্য একটু ট্রেনিং করে দিলে তারা যে বেতন পায় এটা কিন্তু দ্বিগুণ করা সম্ভব। আমরা কাজ করতে চাই ওই সাধারণ মানুষের জন্য। আমরা কাজ করতে চাই যারা এখানে কোনো ব্যবসায়ীকে আমরা অপমান করতে চাই না, কিন্তু যারা ম্যান পাওয়ার বিজনেস করে তাদের সমিতির মাধ্যমে যদি টাকার রিসিপ্ট দেওয়া হয়, কোন দিন তাকে পাঠানো হবে সেই ডেটটা দেওয়া হয়, তাহলে কিন্তু আমার যে ভাইটা বিদেশে যায় সে কিন্তু ঠকবে না। আমরা এসেছি ন্যায্যতা প্রতিষ্ঠা করতে, আমরা এসেছি শ্রমিক মজুরের পাশে দাঁড়াতে। আমরা কোনো শক্তিশালী লোকের হাতকে শক্তিশালী করতে আসি নাই, কোনো নেতার দুর্নীতিকে সাপোর্ট করতে আসি নাই, কোনো নেতাকে অবৈধ ফ্যাসিলিটিস দিতে আসি নাই। যখন এই কথাগুলো বলছি, দুর্নীতিবাজদের মাথা খারাপ হয়ে গেছে, তারা মাঝে মাঝে যা খুশি করার চেষ্টা করে। আপনারা দেখেন এখানে ঢোল বাজায়। আমি সখীপুরের মানুষ, সখীপুরে এসেছি, সখীপুরের 100 গজের মধ্যে ঢোল বাজায়। বাসায় যখন যাই তখন কিন্তু এই ঢোলটা বাজায় না, তখন কিন্তু 5 কিলোমিটার মধ্যে আসে না। কারণ উনি মনে করে বাসায় শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হবে, সখীপুরে ভোট হলে প্রবলেম। সখীপুরের মানুষকে উনি যদি বিশ্বাস করতো তাহলে এটা করতে পারতো না। সখীপুরের মানুষকে ভালোবাসলে এই কাজটা করতে পারতো না। সখীপুরের মানুষকে আস্থায় নিলে এই কাজটা করতে পারতো না। উনি চাচ্ছে সখীপুরের মানুষ ভয় পাক, মা বোনেরা ভয় পাক, ভোট কেন্দ্রের জন্য না যাক। সখীপুরের মানুষ ভোট কেন্দ্রে গেলে ওনার ভয় কেন আপনারা বলেন? কোনো ভয়ের কারণ? ওনারা কি বলেছে আমাকে ভোট দেবে? ভোট তো ওনাকেও দিতে পারে, কিন্তু উনি চাচ্ছে সখীপুরের মানুষ যেন ভোট কেন্দ্রে না যায়। কিন্তু আপনাদেরকে বলে রাখি, দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে কাজ করছে, গভর্নমেন্টের সমস্ত সংস্থা কাজ করছে। সকলে মিলে আমরা একটি সুন্দর নির্বাচন দিব। যেই নির্বাচনের জন্য বিএনপি সবচেয়ে বেশি খেসারত দিয়েছে জীবনে, জামাত দিয়েছে, সেই নির্বাচন আজকে যদি বিএনপির কর্মীরা তাদের লোকাল নেতৃত্বের ভুল কারণে একটি ভুল সিদ্ধান্ত নেয়, এই খেসারত কিন্তু বিএনপিকে সবচেয়ে বেশি দিতে হবে। আমি মনে করি এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত না, এটা বিএনপির ভুল না, বিএনপির স্থানীয় নেতৃত্ব ভুল, স্থানীয় নেতৃত্বের অযোগ্যতার কারণে এই সব ঘটনা ঘটতেছে। আমি এখনো রিকোয়েস্ট করব বিএনপি স্থানীয় নেতৃবৃন্দকে আমাদের সাথে বসার জন্য, একটা সুন্দর ভোটের পরিবেশ করার জন্য। আমরা সকল ক্যান্ডিডেট একসাথে বসেছিলাম কয়েকদিন পূর্বে, আমরা ওয়াদা দিয়েছিলাম যে আজকের পর থেকে, যেদিন বসেছি ওই দিনকার পর থেকে সকলের সহযোগিতা করব, কেউ কারো বিরক্তের কারণ হব না। উনি এই ওয়াদাটা 24 ঘন্টা না যেতে উনি ভঙ্গ করেছেন। যেই লোক একটি ইলেকশনের ওয়াদা 24 ঘন্টার মধ্যে ভেঙে ফেলে, সেই লোক কি বাসাইল সখীপুরের মানুষকে দেওয়া কোন ওয়াদা রক্ষা করতে পারবে? কাজেই ইলেকশন এসেছে, সুন্দরভাবে মানুষকে ভোটাধিকার দেওয়ার চেষ্টা করি। মা বোনরা যোগ্য প্রার্থীকে বেছে নিবে, তাকে বেছে নিবে যে নিরাপত্তা দিতে পারবে, যে মানুষকে শান্তিতে রাখতে পারবে, যে মিথ্যা মামলা করবে না, মিথ্যা হামলা করবে না, যার কারণে কোনো লোক বিনা কারণে একদিনও ঘরের বাইরে থাকবে না। আমি বলেছি যাদের মিথ্যা মামলা আছে, আমি যদি 12 তারিখে আল্লাহর রহমতে নির্বাচিত হয়ে আপনার ভোটে 13 তারিখ থেকে সবাই ঘরে ঘুমাবেন। যদি মিথ্যা মামলায় কাউকে ঘরে যেতে হয় তাহলে আমি যাব।
আরেকটা কথা বলি, আপনি 100 গজের মেধে এসছেন, আপনার ওখানে দাঁড়িয়ে থাকলে বলেন, আমি এসে আপনার সাথে হ্যান্ডশেক করে যাই, কোলাকুলি করে যাই। আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার সাথে আমার ভোটের রাজনীতি নাই, আপনার ক্যান্ডিডেটের সাথে আমার রাজনীতি, যেটা বাংলাদেশে না পৃথিবীর সব আইন মেনে আমরা করতেছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, নাহলে যেই লোক 2 দিন পর এমপি হতে চায়, যেই আইন মানে না, প্রশাসন মানে না, যেই ল মেকার নিজেই ল মানে না, সে ল মেকার যদি হয় সংসদে যায়, কি ল বানাবে, কি মানুষকে শান্তিতে দিবে, কিভাবে ক্ষমতা দিবে, কিভাবে আপনাদেরকে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করবে, এটা আপনাদের মধ্যে কোশ্চেন দিয়ে রেখে গেলাম। আপনারা নিজে জিজ্ঞেস করবেন, আপনার বাচ্চার ভবিষ্যৎ কার কাছে নিরাপদ, আপনার ছেলে মেয়ে কার কাছে নিরাপদ, আপনার এলাকার পরিবেশ কার কাছে নিরাপদ, আপনার এলাকার দুর্নীতিবাজদেরকে মুক্ত করতে হইলে কাকে প্রয়োজন, আপনারা তাকেই বেছে নেবেন। আমি চলে যাচ্ছি। আর বিএনপি কর্মী ভাইদেরকে একটা কথা বলি, আপনাদেরকে আগেও বলেছি, সালাউদ্দিন আলমগীর ওই মায়ের সন্তান না যে ভয় পায়। সালাউদ্দিন আলমগীর ভয় পায় না, সালাউদ্দিন আলমগীর ভয়ে ভীত না। সালাউদ্দিন আলমগীরকে ভয় দেখিয়ে এক চুলো সরানো যাবে না। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সকলকে। আপনাদের জন্য দোয়া রইল, সুস্বাস্থ্যতা কামনা করি। মা বোনেরা আজকে এখানে কষ্ট করে গেলেন, মা বোনেরা কষ্ট করে গেলেন। আমি বলছি পরে, কেন তোমরা এরকম স্লোগান দিচ্ছ এখন? আমি কথা বলছি, আমি বলে যাচ্ছি, মা বোনেরা আপনারা কষ্ট করে গেলেন, আপনারা যে বিরক্ত আজকে এখানে হয়ে গেলেন আমার কারণে, যে অপমান আপনারা আমার কারণে হয়ে গেলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। ভাইয়েরা, আপনারা আমার কারণে অপমান হয়ে গেলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই সকল অপমানের প্রতিশোধ, সকল অপমানের ভালো প্রতিশোধ 12 তারিখ সকালবেলায় ভোট কেন্দ্রে যেয়ে দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সকলকে।